সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। তোমাদেরকে আজকের ক্লাসে আবারও ওয়েলকাম করছি আমি শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার। আমরা আমাদের আগের ক্লাসে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের লগারিদমের ধারণা এবং প্রয়োগ নিয়ে ডিসকাস করছিলাম। আগের দুইটা সেশনে আমরা লগারিদমের ক্লাসিফিকেশন বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সূচকের ক্লাসিফিকেশন, সূচকের সূত্রগুলো, বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের 3 নাম্বার ক্লাস বা সেশন 3-তে আমরা আজকে আলোচনা করব কী কী সে বিষয় নিয়ে। চলো শুরু করি, কী করা যায় দেখা যাক। যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব, সূচকের বৈশিষ্ট্যগুলো কী কী, লগারিদমের বৈশিষ্ট্যগুলো কী কী এবং লগারিদমের ব্যবহারগুলো কী। তোমাদের বইতে যদিও সূচক এবং লগারিদম পাশাপাশি লেখা হয়েছে, বাট তোমাদের বইটা ডিসকাস করেছে শুধু লগারিদমের ব্যবহার নিয়ে। সো আমরা লগারিদমের ব্যবহারগুলোই ডিসকাস করব। সূচকের বৈশিষ্ট্য কি আমরা আগে দেখে জানি। সূচকের বৈশিষ্ট্য ছিল ইফ বি ইজ গ্রেটার দ্যান 0, বি ইজ নট ইকুয়াল টু 1, এর জন্য বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, ওয়াই হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এই জিনিসগুলো আমরা আগে থেকে জানি, সূচকের ধারণাগুলো আমরা আগে থেকে জানি। সেই সূচকের ধারণা থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বি ইজ গ্রেটার দ্যান 0, বি ইজ নট ইকুয়াল টু 1। আমরা আগের ক্লাসে বলেছিলাম বি কেন 0 হতে পারে না বা বি কেন 0 থেকে বড় হয় এবং বি 1 কেন হতে পারে না। এর জন্য বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইফ এ ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান 0, এক্স ইজ নট ইকুয়াল টু 0, এর জন্য এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ এবং বি ইকুয়াল। মানে যদি পাওয়ার দুটো ইকুয়াল হয় এক্স অ্যান্ড এক্স, তাহলে ইন্ডেক্স দুটো ইকুয়াল হলে বেস দুটোও ইকুয়াল হবে। যদি এ এবং বি গ্রেটার দ্যান 0 হয়, এক্স ইজ নট ইকুয়াল টু 0 হয়। এক্স ইজ ইকুয়াল টু 0 হলে আমাদের হবে না, কারণ এক্স ইজ ইকুয়াল টু 0 যে কোনো নাম্বারের জন্য পাওয়ার 0 মিনস 1। বি ইজ গ্রেটার দ্যান 0, বি ইজ নট ইকুয়াল টু 1, এটা কিন্তু কমন জিনিস। এর জন্য বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স ইজ ইকুয়াল টু 0। বি ইজ গ্রেটার দ্যান 0, এক্স ইজ নট ইকুয়াল টু 0 এর জন্য বি টু দি পাওয়ার এক্স 1 হলে বি অবভিয়াসলি 1। এই চারটা সূচকের বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এই চারটা সূত্র আমরা মনে রাখবো ইনশাল্লাহ। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লগারিদম কি বা লগারিদমের বৈশিষ্ট্যগুলো কি কি। সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটা জপল আসবে বৈশিষ্ট্য। লগের কতগুলো আমরা ডেফিনেশন শিখেছি। আগে যে ডেফিনেশনটা শিখেছিলাম সেটা হচ্ছে ইফ বি টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন, দিস ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু লগ এ বি বেজ এন। আমরা একদম প্রথম যে ক্লাসটা করেছিলাম লগারিদম লেখার জন্য আমরা বলেছিলাম এই তিনটা ঘরের ভিতরে যদি আমরা লিখি তাহলে আমাদের এল ও জি লগ, এরপরে হবে বেজ হবে এখানে, বেজ হচ্ছে বি বেজ এন। আর যদি আমাদের পাওয়ার থাকে কিছু, সেই ক্ষেত্রে পাওয়ারটা হবে এখানে আর। আমরা যেন লেখার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করে লিখি, নাহলে কিন্তু আমরা সমস্যা পড়তে পারবো, ভালোভাবেই পড়বো সমস্যা। তাহলে আমাদের যে কথাগুলো আমাদের লগের কতিপয় বৈশিষ্ট্য কি, ই বি ইজ গ্রেটার দ্যান 1, এক্স ইজ গ্রেটার দ্যান 1 হলে লগ বি বেজ এক্স মাস্ট বি গ্রেটার দ্যান 0। আমরা জানি যে লগের বেজ কখনো ঋণাত্মক হয় না বা 1 হয় না, বাট লগের যে আর্গুমেন্ট বা ভ্যালু যেটা হয় টোটাল লগারিদম করার পরে সেই জিনিসটা গ্রেটার দ্যান 0 হতে পারে, গ্রেটার দ্যান লেস দ্যান 0 হতে পারে। আমরা বলছি বি ইজ গ্রেটার দ্যান 1, এক্স ইজ গ্রেটার দ্যান 1 এর জন্য এটা খুব ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এক্স ইজ গ্রেটার দ্যান 1 হলে লগের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয়। যদি বি এর ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে থাকে এবং এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে থাকে, দুইটাই যদি 0 থেকে 1 এর ভিতরে থাকে, সেক্ষেত্রে লগ বি বেজ এক্স ইজ গ্রেটার দ্যান 0। আমি আবার বলছি বেজ এবং কোএফিসিয়েন্ট যেটা আছে দুইটাই যদি 0 থেকে 1 এর ভিতরে থাকে তবে লগের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয়। বাট যে কোনো একটা যদি 0 থেকে 1 এর ভিতরে থাকে আরেকটা যদি গ্রেটার দ্যান 1 হয়, সেক্ষেত্রে লগারিদমের বেজ ভ্যালুটা লেস দ্যান 0। দুইটাই গ্রেটার দ্যান 0, এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0, বি ইজ গ্রেটার দ্যান 1 এর জন্য লগ বি বেজ এক্স ইজ ইকুয়াল টু লগ বি বেজ ওয়াই। দুইটা বেজ যদি সেম হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। দুইটারই বেজ সেম, তাহলে কোএফিসিয়েন্ট বা আর্গুমেন্ট দুটাও সেম হবে। চলো আমরা কিছু ম্যাথ করে দেখি আস্তে আস্তে।
একটা উদাহরণ দিয়েছে, তোমাদের বইতে 1 2 3 4 এইভাবে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলো থেকে স্যার একটা র্যান্ডমলি সিলেক্ট করেছি উদাহরণ 4। তোমাদের বইতে এটা হচ্ছে পেজ নাম্বার 70-তে, পেজ নাম্বার 70-তে উদাহরণ 4টা আমরা একটু ডিসকাস করতে চাই। লগ বেস দিস, আমরা যে ডেফিনেশনটা জানি, বারবার আমি ডেফিনেশনটার কথা বলছি, আমি বারবার লিখছি, একটু খেয়াল করে দেখো। বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন, দেন এক্স ইজ ইকুয়াল টু লগ বি বেস এন। এই লাইনটা হচ্ছে লগারিদমের ডেফিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা যদি দেখি এই জায়গাটাকে হাইলাইট করে রাখলাম, কাজে লাগবে আমাদের। আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা সমাধান করতে চাচ্ছি, তাহলে আমরা বলতে পারি সমাধানটা কি দেওয়া হচ্ছে। লগ এক্স বেস 1/49 ইজ ইকুয়াল টু -2। তাহলে আমরা আগের লাইনটার সাথে বলতে পারি a -2 ইজ ইকুয়াল টু এক্স। আমরা যদি কম্পেয়ার করি a -2 ইজ ইকুয়াল টু এক্স আর লগ এখানে b এর জায়গায় আছে এক্স আর n এর জায়গায় আছে 1/49। আমি আবার বলছি, খেয়াল করে দেখো, এক্স এর জায়গায় হচ্ছে -2, b এর জায়গায় হচ্ছে এক্স আর n এর জায়গায় হচ্ছে 1/49। আমি একটু কালার করে দিচ্ছি, ধরো এই জায়গাটা হচ্ছে এটা, আর এখান থেকে এই জায়গাটা হচ্ছে এই জিনিসটা, আর এক্স ইজ ইকুয়াল টু এই ডিটেলস। তাহলে আমরা এই জিনিসগুলো যদি একটু ডিসকাস করি, সেখান থেকে আমরা পাবো তাহলে আমরা বলতে পারি এখান থেকে, বা এক্স টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1/49, বা আমরা এখান থেকে বলতে পারি 1/x² ইজ ইকুয়াল টু 1/49, বা x² ইজ ইকুয়াল টু 49। আমরা জানি স্কোয়ার রুট করলেই আমরা x²টা পেয়ে যাব, বাট আমরা জানি x এর ভ্যালুটা কখনো লগারিদম নেগেটিভ নাম্বারের উপর নেওয়া যায় না। তাহলে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু √49, therefore x is equal to 7। ইজিলি আমাদেরকে বলছে এই সম্পর্ক থেকে x এর মান নির্ণয় করি, আমরা করে ফেলছি x is equal to 7। তোমাদের বইতে কিছু জোড়ায় কাজ দেওয়া আছে, সে জোড়ায় কাজগুলো যদি আমরা দেখি একটু। জোড়ায় কাজটা কি? জোড়ায় কাজ হচ্ছে মান নির্ণয় করো 1 and 2। চলো আমরা আলোচনা করে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এই কোশ্চেনটাতে যেটা দেওয়া আছে মান নির্ণয়ের জন্য, আমরা যদি করতে চাই, এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথম কোশ্চেনটা আমি যদি একটু লিখি, আচ্ছা আমি আগে 2 নম্বরটা করি, পরে 1 করার চেষ্টা করি। আমরা যে 2 নম্বরটা করতে চাই, তাহলে আমরা এখান থেকে লিখি ইজ ইকুয়াল টু লগ 10 বেস 3 এর উপরে যাবে 3 স্কোয়ার প্লাস লগ 10 বেস 4 কিউব প্লাস, সরি আমরা আর 2 লিখবো না, log 10 বেস 5 স্কোয়ার। আমরা জানি ফর্মুলাটা আগে থেকে জানি, log a বেস x টু দি পাওয়ার r। আমি বলেছিলাম আগের ক্লাসটিতে, যদি কোনো লগারিদমের ক্ষেত্রে পাওয়ার থাকে, সে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে আমরা বলতে পারি r log a বেস x। আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি, এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, করে আমরা এটাকে লিখলাম এই ফর্মেটে, যে পাওয়ার যা ছিল সেটাকে আমরা সামনে থেকে কোএফিসিয়েন্টটাকে সামনে থেকে পাওয়ার হিসেবে লিখলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লগ 10 বেস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস লগ 10 বেস 4 কিউব মানে হচ্ছে কত 64 প্লাস এখান থেকে পাই লগ 10 বেস 5 স্কোয়ার মানে হচ্ছে log 10 বেস 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এরপর আমরা জানি পাওয়ার যখন হয়, পাওয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি, লগের ক্ষেত্রে পাওয়ার সবগুলো অ্যাড হয়ে যাবে, ইজ ইকুয়াল টু লগ 10 বেস 9 ইন্টু 64 ইন্টু
25। আমরা যদি ক্যালকুলেশনটা করি যা পাবো সেটা হচ্ছে আমাদের ভ্যালুটা 9 into 64 আমরা যদি ক্যালকুলেশন করি 9 into 64 into 25 সেটা হচ্ছে 1440 is equal to log 10 base 1440 এই নাম্বারটা হচ্ছে আমাদের পাওয়া। আমরা এটাকে 10 to the power সামথিং আকারে যদি লিখতে চাইতাম লিখতে পারি, অথবা এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে আমরা ভ্যালুটা পেয়ে যাব। আমরা যদি লিখি log 10 base 1440 এটা আমরা পাচ্ছি আমার এখানে 4.1583 আমরা যেটা পাচ্ছি আমার ক্যালকুলেটরে সেটা হচ্ছে 4.1583। এইটা হচ্ছে এই কোশ্চেনটার ভ্যালু। আমরা চাইলে এত কিছু না করে একদম যদি সরাসরি করতে চাইতাম এটা প্লাস এটা একবারই করতে পারতাম, সেটা করা সম্ভব ছিল, কিন্তু আমরা ওটা করি নাই। কারণ হচ্ছে যে আমরা যেহেতু ফর্মুলাগুলো জানি, সো ফর্মুলাগুলো আমরা ইউজ করার চেষ্টা করেছি। এখন যদি আমরা 1 করতে চাই, 1 এর ক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি করব অন্যভাবে। সেটা হচ্ছে 1 এর জন্য আমরা যদি লিখি 1 log a base উপরের জন্য আমরা পাচ্ছি √140। √140 কে যদি আমরা লিখি আমরা এরকম লিখতে পারি 140। আমরা একটু খেয়াল করি 140 আমরা যদি ডিভাইড করি 2 দিয়ে করলে হচ্ছে 70, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 35, 5 দিয়ে করলে হচ্ছে 7। তাহলে আমরা 140 কে লিখতে পারবো 2 স্কয়ার ইন্টু 3 ইন্টু 5 এটা লিখতে পারি। আর 2 √ আমরা এখান থেকে লিখতে পারি 2 স্কয়ার ইন্টু 3 ইন্টু 5 স্কয়ার রুট ডিভাইডেড বাই 2 ইন্টু 30 √30। আমরা যদি এটা লিখতে চাই √30 মানে হচ্ছে আমাদের জন্য 30 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 15 is equal to 3 into 5। তাহলে আমরা লিখতে পারি 3 into 5 into 2। আমরা একটু অন্য কালার দিয়ে স্কয়ার রুটটা দিতে চাচ্ছি এই। তাহলে আমাদের এখানে উপরে √3 আছে, নিচে √3 আছে, আমরা ক্যান্সেলেশন করে দিতে পারি। এই 3 √3 √5 ক্যান্সেলেশন করতে পারি। তাহলে আমাদের জন্য যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আগে থেকে log a base 2 স্কয়ার, দ্যাট মিনস 2 স্কয়ার আর স্কয়ার রুট ক্যান্সেল করলে 2 থাকবে, নিচে থাকবে 2√2। এখান থেকে 2 ক্যান্সেল করলে আমরা পাবো log a base 1/√2 প্লাস এখানে একটা প্লাস। ঠিক একইভাবে 3√12 কে আমরা লিখতে পারি 12 মানে হচ্ছে 2 into 6 2 into 3। তাহলে √12 মানে হচ্ছে 2 স্কয়ার ইন্টু 3, দ্যাট মিনস 2√3। তাহলে আমরা এখানে লিখতে পারবো log এখানে হচ্ছে a বেজ আর এখানে হচ্ছে 3 into 2√3 ডিভাইডেড বাই 2 into √27। আমরা 27 কে লিখতে পারবো √27, এটাকে লেখা যাবে 27 মানে হচ্ছে 3 into 3 into 3, দ্যাট মিনস √27 মিনস √3 স্কয়ার ইন্টু 3। এখান থেকে আমরা লিখতে পারবো 3√3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 into 3√3। আমরা যদি ক্যান্সেলেশন করি আগের মতো √3 ক্যান্সেল, 2 ক্যান্সেল, আমাদের 3 and 3 ক্যান্সেল করলে এখানে 3 and 3 ক্যান্সেল, দ্যাট মিনস আমাদের জন্য থাকলো শুধু log
a base 1 প্লাস এখানে যেটা আছে log আমরা যেটা পাচ্ছি log a কিউব ইন্টু রুট ওভার বি স্কয়ার, দ্যাট মিনস আমাদের আছে a বেস, এখানে হচ্ছে a কিউব ইন্টু রুট ওভার বি স্কয়ার মিনস অনলি b, আর b ইন্টু রুট ওভার a স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে শুধু রুট ওভার শুধু a। আমরা যদি আগের মতো ক্যান্সেলেশন করি b এবং b ক্যান্সেল হয়ে গেল, a কিউবকে a দিয়ে ডিভাইড দিলে আমাদের জন্য থাকলো শুধুমাত্র a স্কয়ার, দ্যাট মিনস প্লাস log a বেস a স্কয়ার। তাহলে আমরা এই a বেস a 2টাকে সামনে নিয়ে আসলে বলতে পারি অনলি 2, সরি ছিল 1 প্লাস log a বেস a স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো is equal to log a base 1 by root 2 plus log a base 1 মানে হচ্ছে 0 প্লাস এখানে থাকলো 2 log a base a, তাহলে log a base a মানে হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা বলতে পারবো, একটা লাইন মুছে দিচ্ছি, is equal to আমরা যেটা পাচ্ছি log a base 1 by root 2, আমরা এটাকে লিখতে পারি log a base 1 minus log a base root 2, আর এখান থেকে পাচ্ছি শুধু log a base 2 into 1, তাহলে আমরা log a base 1 মানে 0 minus log a base root 2 plus 2, সো আমাদের জন্য আসে শুধু 2 minus log a base root 2, এটা হচ্ছে আমাদের জন্য আনসার। সো আমি আশা করছি আমরা যে কোশ্চেন দুইটা দেওয়া আছে জোড়া কাজ, আমরা দুইটা কাজে করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা নিজেরা একটু যদি আরেকবার রিপিট করে দেখি তাহলে এই ভিডিওটা, তাহলে আমরা ক্যালকুলেশনগুলো কীভাবে করেছি সেটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা আরেকটা সমস্যা দেখি যে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। চক্রবৃদ্ধি মূলধনের যে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে c is equal to p into 1 plus r whole to the power n, যেখানে p হচ্ছে প্রাইমারি প্রিন্সিপাল, দ্যাট মিনস ক্যাপিটাল, প্রাইমারি ক্যাপিটাল, r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, c হচ্ছে স্ববৃদ্ধি মূল, আর n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এই কোশ্চেনটাতে আমাদেরকে বলছে কত বছরে, দ্যাট মিনস আমাকে n এর ভ্যালুটা বের করতে হবে। আমরা যদি নর্মালি ক্যালকুলেশন না করেও আমরা যদি বলি কোনো একটা এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হারটা সবসময় চক্রবৃদ্ধি মুনাফার সূত্র মেনটেন করে চলে, কোনো একটা এলাকায় 50,000 লোক ছিল, কত বছরে ওই এলাকার লোক সংখ্যা দ্বিগুণ হবে, দ্যাট মিনস 1 লাখ হবে। সেক্ষেত্রে আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আর এই ক্ষেত্রেই আমাদেরকে লগারিদম কত বছরে, এই কোশ্চেনটা এতদিন পর্যন্ত করা হয়নি কেন, কারণ আমরা লগারিদমের ব্যবহার জানতাম না, n এর ভ্যালুটা বের করতে পারতাম না। এই জন্য আমরা যদি এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি বা আমরা কোনো বস্তুর অবচয় পরিমাপে লগারিদম যদি আমরা বের করার চেষ্টা করি, সেক্ষেত্রেও আমরা একই কাজ করি। সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো এই অঙ্কটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, তোমাদের বইতে যে অঙ্কটা যদি দেখো পেজ নাম্বার 71, আমরা ধরে নিচ্ছি এখানে 8%, তাহলে আমরা যদি সলভ করি 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে, তো আমরা সমাধান করতে চাই। সমাধানটা হচ্ছে এরকম, ধরি মূলধন সমান সমান p টাকা, তাহলে আমাদের মূলধন হচ্ছে p, তাহলে c মানে কত হবে, c মানে স্ববৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে, c হচ্ছে 2p, দ্বিগুণ আগে ছিল p এখন হয়ে যাবে 2p, কত বছরে আমরা জানি না, আর রেট কত, আরটা জানি, আর হচ্ছে 8%, মানে 8 হচ্ছে 8/100। তাহলে আমরা জানি যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা লিখি আমরা জানি c is equal to p into 1 plus r whole to the power n,
তাহলে আমরা বলতে পারি 2p ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 8/100 ইন্টু n। দুই পাশ থেকে আমরা যদি p কে ক্যান্সেল করে দিই আমরা বলতে পারবো 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার n। এখান থেকে আমরা যদি a বেসটা ধরি বা আমরা যদি উপরের অংশটাকে একটু মুছে দিই বা 2 is equal to 100 divided by 8 divided by 100 is equal to 1 plus 0.08 whole to the power n is equal to 1.08 whole to the power n। তাহলে আমরা পাচ্ছি কত 1.08 whole to the power n is equal to 2। আমরা যদি লগারিদমের ফর্মুলাটা ইউজ করি এখন আমরা পাবো therefore n is equal to log 1.08 base 2। আমরা যদি ক্যালকুলেটরে এই জিনিসটা বসাই দিই আমরা পাবো অ্যাবাউট 9। তাহলে আমরা বলতে পারছি 9 বছরের যে কোনো মূলধন যদি আমরা 8% রেট অফ ইন্টারেস্টে কম্পাউন্ড ইন্টারেস্টে যদি ইনভেস্ট করি সেক্ষেত্রে 9 বছর শেষে আমার টোটাল টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। আমি যদি 1 লাখ টাকা কোনো ব্যাংকে 8% রেট অফ ইন্টারেস্টে রেখে দিই বা লোন নিই সেক্ষেত্রে ব্যাংক 9 বছর যদি আমি রেখে দিই তাহলে আমার থেকে দ্বিগুণ টাকা নেবে। 1 লাখ টাকা নিলে আমার থেকে 2 লাখ টাকা নেবে। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। এরপর যদি আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি কোনো বস্তুর অবচয় মানে কি কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বা ডিপ্রিসিয়েশন বলে। কোনো বস্তুর অবচয় সূত্র নির্ণয়টা হচ্ছে যে p of t is equal to p into 1 minus r whole to the power t। ধরো আমি একটা কলম কিনেছি 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে, সেক্ষেত্রে কলমটার 5 বছর পরে এই কলমটা যদি আমি বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে কলমটার বিক্রয় মূল্য আমার জন্য 5 টাকা থেকে গেলেও এই 5 টাকা দিয়ে আমি এখন যে জিনিসটা কিনতে পারবো 5 বছর পরে 5 টাকা দিয়ে সেম জিনিসটা কিনতে পারবো না। আমরা জানি 2019 সালে আমি যখন গোল্ড কিনতে গিয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম 1 ভরি গোল্ড বা স্বর্ণের দাম ছিল 45,000 টাকা বা 45,000 টাকা। বাট বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা। দ্যাট মিনস ওই সময়ের 1 ভরি স্বর্ণ এখনকার 1 ভরি স্বর্ণের দাম ডাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে। তাহলে আমি যদি ওই সময় 45,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনি বা একটা বাড়ি কিনি সেই এই বছরে এসে ওটার দাম আর যদি আমি 80,000 টাকাও বিক্রি করি তাহলে কিন্তু ওই টাকাটা গোল্ডের সাথে ম্যাচ করে না। দ্যাট মিনস দামটা ম্যাচ করছে না, জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। তুমি একটা মোবাইল ফোন যদি জাস্ট কোম্পানি থেকে কিনে এনে জাস্ট প্যাকেটটা খুলে যদি আবার কারোর কাছে বিক্রি করতে চাও তখন এটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড জিনিসটা কখনোই একদম ফার্স্ট হ্যান্ডের মতো দাম হবে না। ওটার গায়ে যদি রেট 1 লাখ টাকা লেখা থাকে তাহলে তুমি যখন কার কাছে বিক্রি করতে যাবা মিনিমাম তোমাকে 80,000 টাকার উপরে বিক্রি করতে পারবে না, 80,000 টাকায় সর্বোচ্চ হবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় বস্তুর অবচয় বা ডিপ্রিসিয়েশন। তাহলে যেখানে প্রারম্ভিক মূল্য হচ্ছে পি আর মূল্য হ্রাসের হার হচ্ছে আর, সময়কাল হচ্ছে টি এবং টি সময় পরে নতুন হ্রাসকৃত মূল্য হচ্ছে পি অফ টি। এভাবে করে আমরা জিনিসটা করতে পারি, মূল্য হ্রাসের কাজটা করতে পারি। এখন কোনো কারখানার যন্ত্রপাতি হ্রাস গেল আমাদের এই একই জিনিস। একটা যন্ত্র যখন চলতে থাকে সে যন্ত্রটা চলতে একটা সময় অর্ধেক বা তার চেয়ে কিছু বছর পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। ধরো আমরা একটা কোশ্চেন নিতে পারি কোনো একটা কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছর অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। একটা কোশ্চেন করেছে তোমাকে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছর মিলে অর্ধেক হয়ে যায়। আগে যদি 100 টাকা থাকে ওই কারখানার মূল্যটার জিনিসপত্রের দামগুলো হচ্ছে 5 বছর পরে যন্ত্রপাতির দাম অর্ধেক 50 টাকা হয়। তাহলে বলছে কত বছর এটা 60% মূল্য হ্রাস পাবে, কত বছর পরে 60% হ্রাস পেলে এটা মূল্য হয়ে যাবে 40 টাকা। যদি আগে 100 টাকা থাকে 60% হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে এটা কোথায় যাবে 40 টাকায় চলে যাবে। এই কোশ্চেনটা আমরা যদি আনসার করতে চাই তাহলে গাড়ির পারমাণবিক প্রাথমিক মূল্য যেটা আমরা ধরে নিচ্ছি প্রাথমিক মূল্য
সমান পি টাকা, আর টি সময় পরে মূল্য হবে কত? 60% অফ পি, 60% মূল্য হ্রাস পাচ্ছে। তাহলে আর মূল্য হ্রাসের হার হচ্ছে অর্ধেক হয়ে যাবে না? আমাকে বললো কত বছরে 60% মূল্য হ্রাস পাবে কোনো একটি কারখানা যন্ত্রপাতির মূল্য? 5 বছর অর্ধেক মূল্য হচ্ছে অর্ধেক, দ্যাট মিনস P/2 টাকা হবে। আর টি সময়ের পরের মূল্য হচ্ছে এটা অর্ধেক হয়ে যাচ্ছে, মূল্য হ্রাসের হার হচ্ছে 4%। কোনো বার্ষিক 4% পার মূল্য হারে কারখানা যন্ত্রপাতির মূল্য 5 বছর অর্ধেক হলে কত বছরে 60% হবে? এখান থেকে আমরা বলতে পারছি তার মূল্য অর্ধেক হয়ে গেলে 4% রেটে আমাদের মূল্য কমে যাচ্ছে। তাহলে বার্ষিক 4% যদি ধরি, রেটটা যদি আমরা যদি 4% ধরি, সেক্ষেত্রে আমরা পাবো ফর্মুলাটা হচ্ছিল পি অফ টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে P/2 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর, আর মানে হচ্ছে R/100 ইন্টু টি। আমরা যদি আগের মতো পি অ্যান্ড পি ক্যান্সেল করে দিই তাহলে 1/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এখান থেকে ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করে যেটা পাবো যে টি ইজ ইকুয়াল টু অ্যাবাউট, তোমাদের বইতে অঙ্কটা করে দেওয়া আছে পেজ নাম্বার 71-এ, অ্যাবাউট 17। একদম অ্যাকুরেটলি আমরা 17 বলতে পারছি না, যে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 17 ইয়ার্স পরে ওই কারখানার যন্ত্রপাতির মূল্য তার 60% হ্রাস পেয়ে যাবে, আর এটার মূল্য থাকবে না। একইভাবে আমরা এই ফর্মুলাগুলো যেখানে প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে কোনো জমির উর্বরতা হ্রাসের ক্ষেত্রে একই জিনিস করে। আমরা কোনো জমির যদি চাষ করতে থাকি সেক্ষেত্রেও তার প্রতি বছর পর আস্তে আস্তে ওই জমিতে আগে যেই পরিমাণ ধান উৎপাদিত হইতো পরে আস্তে আস্তে কমতে থাকবে, এবং 1 কাঠা জমিতে আবার আমাকে এই উৎপাদন পরিমাণ বাড়ানোর জন্য আমাদেরকে সার ইউজ করতে হয়। সেই সার কতটুকু সার ইউজ করলে আমরা আগের মতো ফলন পেতে পারি সেই ক্যালকুলেশনটা আমরা এখান থেকে করতে পারি। জমির উর্বরতা 2% হারে কমে যাচ্ছে, দ্যাট মিনস আর হচ্ছে 2%, জমির উর্বরতার পরিমাণ 30%-এ চলে যাবে, দ্যাট মিনস আগে যদি পি থাকে পরে হয়ে যাচ্ছে 30% অফ পি, দ্যাট মিনস 3P/100 বা 3P/10। এভাবে করে আমরা আগের ফর্মুলাটা ইউজ করে আমরা কাজ করতে পারবো। প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়লে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে সেই জিনিসটা আমাদের লাগবে। 1 কাঠায় আমরা জানি 1 বিঘা মানে 20 কাঠায় 1 বিঘা, তাহলে আমরা 20 কাঠার জন্য 1 কাঠায় 5% বাড়ানোর জন্য আমার 1 কেজি সার লাগবে। এই ক্যালকুলেশন থেকে আমরা 20 কাঠার জন্য কতটুকু সার লাগবে সেটা আমরা বের করতে পারি। ঠিক একইভাবে তোমাদের কোশ্চেনটা যদি সলভ করার চেষ্টা করি আমরা, সেক্ষেত্রে আমরা যেটা পাবো, জমির প্রাথমিক উর্বরতা হচ্ছে পি, উর্বরতা হ্রাসের হার হচ্ছে 2%, দ্যাট মিনস 0.02। টি সময় পরে জমির উর্বরতা হচ্ছে পি ইন্টু 100 মাইনাস 30%, দ্যাট মিনস হচ্ছে 70% বা 0.7 পি। সুতরাং ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি লগ 0.98 অফ 07 ইজ ইকুয়াল টু 17.6। দ্যাট মিনস 17 বছর 6 মাস পরে আমরা দেখব যে ওই জমির উর্বরতা অর্ধেক হয়ে গিয়েছে। আর 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে লাগে 1 কেজি সার, তাহলে 1 কাঠা জমির উর্বরতা 2% বাড়াতে লাগবে 2/5 কেজি সার। এভাবে 1 বিঘা জমির উর্বরতা 2% বাড়াতে সার লাগবে 2/5 × 20। আমরা জানি 1 বিঘা সমান 20 কাঠা বা 8 কেজি, তাহলে আমরা 8 কেজি সার আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো জানতে পেরেছি সেই বিষয়গুলো হলো সূচকের বৈশিষ্ট্যগুলো কি কি, এখানে একটা জবাব বলা হবে, বৈশিষ্ট্যগুলো কি কি এবং লগারিদমের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং আমরা লগারিদমের বেশ কিছু ব্যবহারও করা শিখেছি। সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোনো ক্লাসে লগারিদমের আরও ব্যবহার আমরা শিখবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।